জাস্ট নিউজে অ্যাকশন কাটে। আজকে যার সঙ্গে আমরা আড্ডায় এসেছি, মানে আড্ডা দেবো, একটা জমিয়ে আড্ডা দেবো, তিনি আর কেউ নন, আজকে ইন্ডাস্ট্রির একজন অভিনেতা, পরিচালক, মিউজিক ডিরেক্টর অনিন্দ্য ব্যানার্জি। কেমন আছো? নমস্কার। আমার তো সারাক্ষণই থাকা হচ্ছে একে নিয়ে আর কি, তাকে নিয়ে, বঙ্কিমচন্দ্রকে নিয়ে, হ্যাঁ, কিয়েরকেগার্ডকে নিয়ে। হ্যাঁ। আমি নিজে সারাক্ষণই এইসবের ভেতরে রয়েছি আর কি। এই আস্তে আস্তে কমলাকান্তের দপ্তর পড়ছিলাম আর কি, যে কিভাবে সোশ্যালিজম, সোশ্যালিস্ট বর্ণনা রয়েছে ওখানে, কাকে বলে সোশ্যালিজম, সুন্দর অপূর্ব আছে আর কি। মানে এই সমস্ত নিয়ে আমি তো নিজে থাকি না, আমার সাথে সমস্ত শেক্সপিয়ার থাকে, সবাই থাকে আর কি। সেই I'm good. 1986 সাল, সেই সাল থেকে তুমি মানে থিয়েটারের জগতে ঢুকেছো। সেই সময় থেকে আজকে 2021, একটা বিরাট পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে থিয়েটার ভেঙেছে, গড়েছে, থিয়েটারের রূপ চেঞ্জ হয়েছে, থিয়েটারে অনেক কিছু নতুনত্ব এসছে, কিন্তু থিয়েটারে থেকেই তো মানুষ আজকে যারা অভিনয়ে আসছে তাদের কাছে থিয়েটারটা কতটা ইম্পর্টেন্ট। না, এটা একটা বিরাট বড় একটা প্রেক্ষিত চেঞ্জ হয়ে গেছে আর কি। বিশেষ করে আমরা যে সময় পড়ছিলাম, জাস্ট তার পরে পরেই 91 সাল এবং রাশিয়ার ভেঙে পড়া, এটা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। বা তারপরে যে গালফ ওয়ার থেকে এই যে বার্লিন ওয়াল ভেঙে যাওয়া, এটাতে বাঙালি শুধু নয়, এটা সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর মননকে কোথাও একটা খাদের কিনারায় নিয়ে চলে গেছে। হিউম্যান এক্সিস্টেন্স, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে একরকম হিউম্যান সোসাইটি ছিল, তারপর থেকে যে লাস্ট সেঞ্চুরি 100 বছর ধরে যেরকমভাবে দ্রুত পথ পরিবর্তন হয়েছে বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে। কেন আমি থিয়েটারের সাথে সরাসরি রাজনীতি আনলাম? কারণ থিয়েটার অনেক বেশি রাজনীতির কথা বলে, যেমন ফিল্মও বলে আর কি। কারণ পলিটিক্যাল ফিল্ম আছে, পলিটিক্যাল থিয়েটার আছে। আমরা জানি ব্রেস্টের কথা জানি, যে ফ্যাসিজমের এগেনস্টে লড়বার জন্য থিয়েটার, বা আমরা সাথের কথা বলতে পারি, ফ্লাইজ একটা পৃথিবী বিখ্যাত নাটক। তো এই নাটকগুলো জার্মান সেন্সরশিপ পাস করছে। কিভাবে পাস করছে? অর্থাৎ তোমার জার্মান সোলজাররা রয়েছে, তাদের মাঝখান দিয়ে তোমাকে একটা জিনিস পাস করাতে হবে, মানে ওদের এগেনস্টেই তুমি নাটকটা করছো, অথচ ওরা বুঝতে পারছে না। সো দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। মানে থিয়েটার যে ভূমিকা পালন করেছে, এটা ছিল হিউম্যান এক্সিস্টেন্সকে কোথাও একটা বজায় রাখবার জন্য। মানে মানুষ এতটা ইনসিকিউর ফিল করেছিল, মানুষ নিজের আত্মার সংকট জায়গাটা তৈরি করেছিল আর কি একসময় ফ্যাসিজম। তো সেই তার বিরুদ্ধে লড়বার জন্য থিয়েটার। কিন্তু যেটা সমস্যা হলো, 80 দশকের পর থেকে সেটা মানে থিতু হতে শুরু করলো আর কি। মানে এজ ইফ, এমনি জানি আমরা 60 থেকে এই 80 এই দশকটা সারা পৃথিবী মোটামুটি শান্ত ছিল আর কোথাও কোথাও বিক্ষুব্ধ নানান ঘটনা ঘটলো, মোটামুটি একটা সেই সময় সারা পৃথিবীর সম্পদও বিল্ড আপ হচ্ছিল, নানান রকম জিনিস ঘটছিল। তো এই জায়গাটা কোথাও একটা সেফ জায়গা দেয়, এবং বাংলা থিয়েটারের জায়গা, বাংলা অনেক বেশি। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ভীষণ সমতল একটা জায়গায় থাকি, গাঙ্গে উপত্যকা, আমাদের খুব একটা মানে আমাদের লাইফস্টাইলটাই ভীষণ নরম, সহজ সরল আর কি। বাংলা ভাষাও তেমনি ভালো, ভীষণ গোল গোল ভাষা, মিষ্টি ভাষা। তো এই সবটা নিয়ে আমরা সেরকম কোনো চ্যালেঞ্জ ফেস করিনি আর কি। বিশেষ করে আমি কলকাতায় দাঁড়িয়ে যখন আমি থিয়েটারের কথা বলছি, কলকাতার থিয়েটার তেমন কোনো চ্যালেঞ্জ ফেস করেনি যে এটার এগেইনস্টে কিছু করতে হবে। বিশেষ করে বামফ্রন্ট সরকার যখন এলো 77-এর পর, তার আগের একটা ফেজ ছিল যখন বামফ্রন্ট সরকারকে আনবার জন্য সমস্ত শিল্পী সাহিত্যিকরা উঠে পড়ে লেগেছিল। যেই সরকার চলে এলো, সঙ্গে সঙ্গে কিন্তু এদের ভূমিকাটা কি হবে সেটা কিন্তু আর বোঝা গেল না, ডাইলিংড হয়ে গেল। এবং এরা তখন কেউ কেউ সরকারের সমালোচনা করলো, ফলে তাদেরকে আবার সরকার বিতাড়িত করলো। এইরকম একটা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু 80-র দশক থেকে মানে খুব একটা 80 থেকে 90 এই ফেজটাতে খুব একটা থিয়েটার মানে অন্যান্য বিদেশি নাটকের অনুবাদ করে করা হয়েছে। মৌলিক নাটক সেই অর্থে খুব বেশি ডেভেলপ করেনি। হ্যাঁ, সো আজকের এই টোটাল এই প্রেক্ষিতটা এই কারণেই বললাম যে আজকে যারা অভিনয় করতে আসছে তারা কিন্তু ওই সময়টাকে একেবারেই জানে না। মানে আমি যদি আজকে ধরে নিচ্ছি যাদের বয়স 25 বা 30, হ্যাঁ, তারা কিন্তু যদি স্টাডি না করে না, তাহলে পরে কিন্তু তাদের এই থিয়েটার করাটাও সার্থক হবে না। এবং কেন সে থিয়েটার করতে আসে? একটা হয় যদি সে সিনেমা সিরিয়ালে চান্স পাবে বলে থিয়েটারে যাচ্ছে, থিয়েটারটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করছে, তাহলে তাদের নিয়ে আমার বলার কিছু নেই, তাদের সম্বন্ধে আমি কথা বলবো না। কিন্তু যারা বাকি যদি কেউ সিরিয়াস হয়, আমি যদি ধরে নিই 1% সিরিয়াস ছেলে মেয়ে আছে যারা থিয়েটারটা করবে, কারণ তাদের কাছে করবে, সেটা একটা বড় সমস্যা। এখন সেই পার্সোনালিটি নিয়ে অরুণ মুখোপাধ্যায় নেই, বিভাস চক্রবর্তী নেই, অজিতেশ বন্দ্যোপাধ্যায় নেই, সৌম্যবতী নেই। মানে ফলে কার হাত ধরে সে শিখবে, সেটা একটা বড় প্রশ্ন। তোমার সঙ্গে যারা কাজ করেছে, তুমি যাদের সঙ্গে কাজ করছো, সুমন দা আছে, আমি মানে লালদা তার পরবর্তী জেনারেশন, আমি অরুণ মুখোপাধ্যায়কে পেয়েছি আর কি, আমি লালদাকে পেয়েছি। ফলে না ফার্কি, মানে আমি বিশেষ করে আমার একটা 93 থেকে 2000 পর্যন্ত জার্মানদের সাথে কাজ করেছিলাম, ম্যাক্সিমাল ভবনে, জার্মান টেক্সট, হ্যাঁ, জার্মানদের সাথে, তাদের সাথে এক্সচেঞ্জ, কালচারাল এক্সচেঞ্জ, এগুলো আমার ছিল দেখে আমার আপব্রিঙ্গিংটা একটু ওই ঘরানা, ওয়েস্টের ঘরানাতে হয়েছে, যেখানে আমার অ্যাক্টিং স্টাইলও একটা ওয়েস্টার্ন প্যাটার্ন। তো এইটা তো সবাই পাবে না, সেই সুযোগ নেই। আর এখন আর ম্যাক্সিমাল ভবনে সেগুলো থিয়েটার হয়ও না, সমস্তটাই কিন্তু ডাইলিউট হয়ে গেছে। তো এখন যদি কেউ সিরিয়াসলি থিয়েটারটাকে করতে চায়, তাহলে পরে আমার মনে হয়
থিয়েটার দলে গেলে একটা বেসিক ডিসিপ্লিন শেখা যায়, এটা ঠিক, কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি থিয়েটার থেকে আর এখন কিছু শেখার আছে। তার থেকে পার্সোনালি তোমাকে স্টাডি করতে হবে অনেক বেশি। উত্তম পরবর্তী যুগে বাংলা সিনেমার লাল নীল যুগ শুরু হলো, গাছে ঝুলে অভিনয় এইসব শুরু হলো। সেই সময়টা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা সেই সময় অভিষেক, যারা চিরঞ্জিত যারা ছিল, তারা একটা একটা এপিসোড নিয়ে একটা একটা ওই ছিল একটা দর্শক। তারপরে বাংলা সিনেমায় হঠাৎ করে পরিবর্তন হলো, সৃজিত মুখার্জির হাত ধরে বা ঋতুপর্ণ ঘোষের হাত ধরে একটা চেঞ্জ হলো। সেই যে লাল নীল, সেই সময়টা কিন্তু মানুষ কিন্তু টিকিট কেটে ভেতরে ঢুকতো, একটা বিশাল ভিড় হতো। মারদাঙ্গার সিনেমা, মিঠুন চক্রবর্তীও ছিল, প্রসেনজিৎ এদিকে ছিল, চিরঞ্জিত ছিল, কিন্তু সেখানে কিন্তু একটা বিশাল একটা ভিড়, মারাত্মক ভিড় হতো, টিকিট ব্ল্যাক হতো। তারপরে বাংলা সিনেমার অদ্ভুত ভাবে পরিবর্তন হয়ে গেল। মানুষ কিছুটা মানে মানে ওই টেস্ট, রান্না মশলার মতন একটা টেস্ট চেঞ্জ হয়ে গেল মানুষ। এই যে পরিবর্তনটাকে, এটাকে তুমি কিভাবে দেখো? এই পরিবর্তনটা অবশ্যম্ভাবী ছিল, কারণ যারা একটু পড়াশোনা বা একটু চর্চার মধ্যে, যেমন ঋতুপর্ণ ঘোষের কথা বললি বা টু সাম এক্সটেন্ট সৃজিত, এদের একটা একটা বৌদ্ধিক জায়গা আছে, একটা আমি বলবো যে একটা ইন্টেলেকচুয়াল পারসেপশন ছিল আর কি, যে হাউ টু অ্যাপ্রোচ আ ফিল্ম। তো এই জায়গাতে বা কেন কি ধরনের ছবি আমি করব, সে কিন্তু তার নিজের ক্লাসকে ডিফাইন করছে, ক্লাসকে রিপ্রেজেন্ট করছে। সেইভাবে দেখা সিনেমাটা কিন্তু তার আগের কেসে ছিল না। ফলে এই যে একটা ডায়াফ্রাম চেঞ্জ হয়ে গেল, একটা প্যারাডাইম শিফট হলো, একটা সিনেমার ঘরানা থেকে আরেকটা ঘরানা তৈরি হলো। এই ঘরানাটা ছিল একদমই ব্যক্তিগত উদ্যোগে। এটা আমি বলবো না যে সামগ্রিকভাবে বাংলা সিনেমার পট পরিবর্তন হয়েছে। একজন দুজন মানে স্পোরাটিক্যালি ভালো ছবি করেছে, ঋতুপর্ণ ঘোষের কথা বলছি বা সৃজিতের প্রথম দিকের ছবি। তো আর হাতে গুণ আমি হ্যাঁ, অতনু দা রয়েছে, কমলেশ্বর দা রয়েছে, ওই আর কি 4-5 জন রয়েছে যারা একটু বুঝে, আমি ছেড়ে বলছি আর কি, কারণ অন্য একটা জেনারেশন আর কি, এরা মাঝে মধ্যে ভালো ছবি করেছে। এটা কখনোই দর্শক নেয়নি, কারণ এই ছবিটা এরা যে ভাষায় করেছে আর কি, এদের যে কনোটেশন, এদের যে মেটাফর যেগুলো ইউজ করতো, সেইগুলো খুব একটা গ্রাম বাংলার মানুষ যেখানে ছবি হিট করে, তুই বলছিলি যে একটা সময় হলের লোকে যেত দৌড়ে, গ্রাম বাংলার মানুষকে তেমন ভাবে এই ছবিগুলো ছোঁয়নি, কারণ তারা কানেক্ট করতে পারেনি। কারণ এটাও ঠিক যে বলতে হবে যে ঋতুদার ছবিগুলো অনেকটা আপার মিডল ক্লাস ঘরানা, তাদের প্রবলেম, তাদের রিলেশনশিপের প্রবলেম, এইগুলো ডিল করেছিল, যেটাতে আমি জানি না পুরুলিয়া বা বাঁকুড়া বা বর্ধমান বা মেদিনীপুরের কোনো একজন দোকানদারের বা একজন চাষি যারা ওই ছবিটা দেখতে যাবে, তারা এটার সাথে রিলেট করতে পারবে। ফলে রিলেট করতে পারার কথাও নয়, ফলে ওটা ভীষণ একটা একটা গণ্ডির ভেতরেই ছিল। কিছু সংখ্যক লোক ছিল যারা কলকাতার লোক বেশিরভাগ, আর খানিকটা ধরে নিয়ে কলকাতার বাইরে। এবং একটা সুবিধা হলো এই সময় ছবি কিন্তু বিদেশে গেল আর কি, এমন নয় যে শুধু কলকাতার বাঙালি বা পশ্চিমবঙ্গের বাঙালিরা দেখতে পেল ছবির যে এই যে মানে কেমন করে আমি পৌঁছবো, এই পৌঁছানোর জায়গাটা একটা বিপুল ব্যাপক পরিবর্তন হয়ে গেল টেকনোলজির কারণে। টেকনোলজি আমাদের এই সুবিধাটা করে দিল, আজকে তুই একটা ছবি বানালে তুই আজকে আমেরিকায় গিয়ে রিলিজ করতে পারিস, তুই ব্রিটেনে গিয়ে রিলিজ করতে পারিস। এই যে ইন্টারন্যাশনাল সুযোগ সুবিধাগুলো সেটা বেড়ে গেল। ফলে এই ছবিগুলো পশ্চিমবঙ্গের মানুষকে না ছুলেও যারা প্রবাসী বাঙালি তাদের কাছে কিন্তু পৌঁছেছে এবং তারা অ্যাপ্রিসিয়েট করেছে আর কি ছবি। আরেকটা বিশেষভাবে বলতে চাই, তোমারই ছবি এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারে ছাত্র 2017-18 2017-18 তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওদের মাস কমিউনিকেশনের কোর্সের অনেকগুলো মধ্যে ডিপার্টমেন্টে, হ্যাঁ, একটা কোর্সে ওরা আলোচনা করে আর কি। আমার মজা লাগে যে আমি অনেকবার গেছি, আমি 2বার ঢাকাতে গেছি এবং প্রায় ঢাকার অনেকগুলো ইউনিভার্সিটিতে স্ক্রিনিং করেছি আর কি। ওরা একটা নতুন ইয়াং ছেলে, ওরা ভাবছে বাহ কিভাবে সিনেমা হয়, মানে বাংলাদেশের সিনেমা আমাদের সিনেমার মতনই খুবই খারাপ আর কি। হ্যাঁ, কিন্তু অল্টারনেটিভ কিছু মানুষ আছেন যারা অন্যভাবে ছবি ভাবছে। আমাদের যে মেইন স্ট্রিম সিনেমা টেস্টলেস, ব্যাড টেস্ট, এইগুলোর সাথে অনেক বেশি জড়িত আর কি। ওদের সিনেমাটাও অনেকটা তাই আর কি। সেই জায়গা থেকে যারা ফিল্ম নিয়ে স্টাডি করছে, এটা আমার বরাবরই ইচ্ছে, আমি এমন ধরনের ছবি বানাবো যে ছবিগুলো পরবর্তী জেনারেশন যারা সিনেমা নিয়ে ভাবছে, যারা সিনেমা করতে চায়, তাদেরকে যাতে টানে। মানে তাদেরকে টানাটা আমার কাছে, কারণ এটা একটা যে কোনো শিল্পী একটা ভবিষ্যতের দায় থাকে। এবার কন্ট্রারি এই প্রশ্ন উঠবে, তাহলে যে টাকাটা ইনভেস্ট করছে সেই টাকাটা উঠবে কি করে, সেটা অবশ্যই প্রশ্ন। সেখানে মানে অর্ধেকের উপরে কস্ট কমিয়ে দিয়ে আমি একটা টাকাও নিই না, কারণ আমি অভিনয় করি, আমি ডিরেকশন দিই, মিউজিকের জায়গা থেকে শুরু করে মিউজিক দিচ্ছি করে আর কি, কিন্তু মিউজিক্যাল আইডিয়া এই সমস্তটাই আমার। ফলে একটা অনেকটা টাকা হয় যেটা আমি নিই না, ফলে বাজেটটা অটোমেটিক্যালি অনেক লো হয়ে যায়। এবং সেই টাকাটা আমরা চেষ্টা করছি, এবার ওদের খুব একটা তাড়াহুড়ো নেই, ওরাও চেষ্টা করছে, নানান প্ল্যাটফর্ম আছে, আমিও চেষ্টা করছি প্ল্যাটফর্মে দিয়ে দেওয়ার আর কি। তো এই ধরনের ছবিগুলো খুব বেশি যে মাসের জন্য হবে, আমি ঠিক এখন ওইভাবে ছবি করা, ইনফ্যাক্ট আমি বলতে চাই যে মাসের জন্য ছবি করা খুব কঠিন ব্যাপার। ছবি মানে লোকে দেখতো, মৃণাল সেনের ছবি লোকে দেখতো, তার একটা ক্লাস ছিল,
কিন্তু দেখবি সত্যজিৎ রায়ের ছবি বিশেষ করে ঋত্বিক ঘটকের ছবির থেকেও, মৃণাল সেনের ছবির থেকেও, বুদ্ধদেব দাশগুপ্তের ছবির থেকে অনেক বেশি মানুষ দেখেছে। কারণ সত্যজিৎ রায় ওই জায়গায় কোথাও একটা ব্যালেন্স করতে পেরেছিল, কিছু একটা জাদু ছিল যেখান থেকে ধর গোপীগাইন বাঘাবাইন, ওটা কিন্তু একটা তুই দক্ষিণ দিনাজপুরে চলে যা, আবার কি তুই বর্ধমানে কোনো একটা গ্রামে চলে যা ওখানে স্ক্রিনিং করা, বা হলে লোকে দেখবে এনজয় করে। সে এই ল্যাঙ্গুয়েজটা সত্যজিৎ রায় অ্যাডাপ্ট করেছিল, কিন্তু সামহাউ মৃণাল সেন বা ঋত্বিক ঘটক তারা অন্য প্রবলেমে জর্জরিত ছিল, ফলে তারা কিন্তু অনেক বেশি ডিরেক্টলি পলিটিক্যাল ছবির দিকে ঝুঁকে গেছিল আর কি। এই ওয়াচমেকার থেকে করবেট পর্যন্ত তোমার যে জার্নিটা, মানে 2020-তে লাস্ট তোমার স্মার্ট আমার প্রথম ছবি স্মার্ট, তো এই যে জার্নিটা, এটার মধ্যে লাস্টের দিকে যে ডিরেকশনে তোমার যে পরিচালিত যে ছবিগুলো, সেগুলো শেডগুলো একটুখানি আগের থেকে তুলনা একটু চেঞ্জ হতে হতে থাকছে, সেটা নিয়ে একটু তুমি কিছু বলো। মানে শেডগুলো একটু চেঞ্জ হয়েছে, হ্যাঁ, ওয়াচমেকারের শেড, আর লাস্টে তুমি যে লাস্ট করেছিস কবেট লেটার। কবেট অ্যাকচুয়ালি কি হয়, মানুষ তো গ্রো করে, তো ফলে আমি কনস্ট্যান্ট ইনপুট নিচ্ছি আর কি। এবং যেটা প্রথমেই আমার বলার কথা সেটা বলবো যে আমি যে একজন ভারতীয়, সেটা যদি আমার ছবিতে না দেখা যায় তাহলে ছবি কেন করতে যাবো। অনিন্দ, আরেকটা জিনিস আমি বলতে চাইছি, তুমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছো ঠিকই আছে, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রেও কিন্তু সেই তোষামোদটা কিন্তু চলছে, অ্যাবসলিউটলি চলছে। আমি একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে ঠিকঠাক রাখার জন্য পার্টিকুলার কোনো ডিরেক্টর সে ওই বেসই করছে, কিন্তু মানে পশ্চিমবঙ্গের কে মানে খালি যদি আমি টার্গেট করি তা না, এটা সর্বভারতীয় ক্ষেত্রে করছে। এটা আসলে আমি বললাম সামগ্রিকভাবে এটা সারা বিশ্বের ক্ষেত্রে করছে আর কি। এটা এমন কিছু নয়, কিন্তু এটা কি শুভ লক্ষণ না, এটা কোনো ভালো লক্ষণ নয়। আবার এটাও ঠিক যে স্বৈরাচার যেন না হয়, মানে স্বৈরাচারিতাও ভালো নয় আর কি। মানে আমার ফ্রিডম আছে বলে আমি এমন কিছু করতে পারি না যেটা অন্য একটা কোনো রিলিজিয়াস সেন্টিমেন্টকে হার্ট করে, বা ইন্ডিয়ান আমাদের যে এথিক্সের জায়গা সেটাকে কোথাও হার্ট করে, বা নির্দিষ্ট কোনো কমিউনিটির মানুষকে হার্ট করে, সেটাও আবার শিল্পের কাজ নয়। মানে আমি কখনো শিল্পের সেই স্বাধীনতা নিশ্চয়ই আছে, কিন্তু শিল্পের স্বাধীনতা কখনো যদি স্বৈরাচারিতায় রূপান্তরিত হয়ে যায় তখন সেই শিল্পটা শিল্প থাকে না। বরং আমি বলবো আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে, যে কিভাবে সার্থের যেটা বলছিলাম যে ফ্লাইজ, অনেক সিনেমা আছে, অনেক থিয়েটার আছে যেগুলো মানে তুই অনেক এমন মেটাফরিক্যালি সেটাকে ব্যবহার করা হয়েছে যেটা কোনো মানুষকে হার্ট করেনি, কিন্তু যেটা যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছে। সো পুলিশ থাকবেই, তোমাকে পাহারাদার থাকবেই, বিকজ উই অল আর অবজার্ভড বাই সাম কাইন্ড অফ থিংস। কোনো একজন নির্দিষ্ট মানুষ বা কোনো কর্পোরেট ব্যক্তি, তাদের আমরা পৃথিবীর প্রত্যেকে অবজার্ভ হচ্ছে, আমাদেরকে ফলো করা হচ্ছে, প্রত্যেককে ফলো করা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি কথা বলবার সময় যদি এদের এগেনস্টেই বলতে হয়, আমি যদি এদের ভাষাতেই বলি তাহলে পরে হবে না। আমাকে তো ভাষা তৈরি করতে হবে। আমি তোর এগেনস্টে কথা বলবো, কিন্তু আমি এমন ভাষায় কথা বলবো না যে ভাষাটা তুই বুঝিস। শিল্পের কাজ সেখানে, শিল্প কখনোই আইডিয়াল সিচুয়েশনে শিল্প হয় না। পৃথিবীর কোনো শিল্প কখনো আইডিয়াল সব ঠিকঠাক সব ভালো সেখানে শিল্প সৃষ্টি হয় না। যে আসল শিল্প সৃষ্টির মূলটাই আর্টিস্ট ক্যানট এক্সিস্ট, আর্টিস্ট এক্সিস্ট বিকজ ওয়ার্ল্ড ওয়ার ইমপারফেক্ট। এই পৃথিবীটা ইমপারফেক্ট বলেই আর্টিস্ট এক্সিস্ট করে। তেমনি ভাবে আর্টও তাই, আর্টটা ইউজলেস হয়ে যাবে যদি পৃথিবীতে সমস্ত কিছু ঠিকঠাক থাকে। পৃথিবীটা ঠিকঠাক নেই দেখেই কিন্তু শিল্পীর জন্ম হয়, শিল্পের জন্ম হয়, এবং সে তখন সেটাকে কাউন্টার করে, কমব্যাট করে, মানুষকে বোঝায় দেখো আগামী দিনে এটা আসতে চলেছে, তুমি এটা সম্পর্কে সচেতন হও। এটাই বেসিক্যালি শিল্পের কাজ। ফলে শিল্প কখনোই আইডিয়াল সিচুয়েশনে তৈরি হবে না, তার ভেতরেই থেকে করতে হবে। আমরা আইডিয়াল সিচুয়েশনে নেই, যেমন সারা পৃথিবী নেই, কিন্তু আমি কেমন করে কথা বলবো তার জন্য নিজের দিকে ফেরাটাও দরকার আছে। আমি কোন ভাষায় কথা বলবো সেই খোঁজাটা কিন্তু খুব কম আছে, দেখি আমরা সহজেই ধরা পড়ে যাই। বিগত দিনে তুমি দেখেছো যে শ্রদ্ধেয় অনিল চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি, মৌসুমী চট্টোপাধ্যায়, এরা রাজনীতিতে এসছে, বাংলা সিনেমার নক্ষত্র, এরা রাজনীতিতে এসছে, ভালোবেসে এসছে, এবং সেখানে এরা জিতুক বা হারুক, এরা মানে রাজনীতিটাকে নিয়ে ভাবনা চিন্তা করেছে, সমাজের জন্য করবার কিছু নিয়ে এসছে। আজকে ঝাঁকে ঝাঁকে তারা জিতুক হারুক যেভাবেই হোক, আজকে ঝাঁকে ঝাঁকে আমাদের বাংলা সিনেমার জগতের যারা জনপ্রিয় মুখ, তারা আজকে বিজেপি হোক বা শাসক দল হোক, আজকে তারা ওখানে গিয়ে তাদের নামটা লিখিয়েছে এবং তারা কোনো একটা স্ব পদেও চলে গেছে। তো এটা কি তুমি মনে করো এটা রাজনীতির প্রতি ভালোবাসা, না এটা অর্থনৈতিক ক্ষমতার প্রতি ভালোবাসা? আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না, এটা নিয়ে অযথা বিতর্ক তৈরি হবে। আমি এইটুকু বলবো যে এর ভেতরে রাজনীতিটা কম আছে আর কি। যারাই এসেছে, কারণ তাদের আমি সন্দেহ প্রকাশ করি তাদের শিক্ষা দীক্ষা বা তাদের কতটা স্টাডি আছে ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে, ওয়ার্ল্ড লিটারেচার নিয়ে,
আমি জানি না মিউজিক নিয়ে, পেইন্টিং নিয়ে, রাজনীতি কি, এগুলোই রাজনীতি বেসিক্যালি। তো এইগুলো না, সম্পর্কে তাদের মধ্যে একজন অবশ্য স্বীকার করেছে যে আমার পলিটিক্যালি পড়াশোনা নেই বলে পলিটিক্যাল পড়াশোনা নেই এখানে, একজন স্বীকার করেছে বলে না, এখানে কারণ নেই। মানে এখানে না আছে রাজনৈতিক নেতাদের পড়াশোনা, না আছে আমাদের যারা আমাদের ইন্ডাস্ট্রি থেকে যারা জয়েন করেছে। আমি তো এটা সরাসরি বললাম, আমি আর বিতর্ক চেপে রাখতে পারলাম না, আমি জানি এটা নিয়ে বিতর্ক হবে, কিন্তু সত্যি সত্যি এদের অর্থের লোকটা আমি বলতে পারবো না, কারণ পার্সোনালি আমি এদের চিনি না। মানে পার্সোনালি চিনি মানে আমি কখনো অতটা ঘনিষ্ঠ নই এদের সাথে যে এরা কি ভাবছে মনে মনে, এরা কি টাকা পেয়ে গেছে নাকি গিয়ে টাকা পাবে, এইসব নিয়ে ফালতু কথা আমি বলবো না, যেটা জানি না। কিন্তু আমি এটা বলতে পারি একদম হলফ করে যে এদের রাজনৈতিক বোধ নেই না, এরা মাইনাসে, এদের শিল্প সাহিত্য সম্পর্কে কোনো জ্ঞান নেই, না আছে পলিটিক্স। গত 100 বছর ধরে পলিটিক্স কি ঘটেছে সারা বিশ্বে সে সম্পর্কে এদের বিন্দুমাত্র পড়াশোনা নেই, সে সম্পর্কে এদের বিন্দুমাত্র জ্ঞান নেই। ফলে এই এই যেই কারণে আজকে পলিটিক্সের এই অবস্থা হচ্ছে, যে কারণে বাংলা সিনেমার এই অবস্থা হচ্ছে, যে কারণে আমাদের সমস্ত শিল্পের এই অবস্থাটা হচ্ছে, এমন কতগুলো ছেলে মেয়ে যাচ্ছে যারা নিজেরা নিজেরা শুধু মানে মানে নিজেদের কোনো এক্সিস্টেন্স নেই আর কি। মানে একটা মানুষ তো তার সেই এক্সিস্টেন্সটা ফিল করে যখন সে সারা বিশ্বের সাথে নিজেকে পরিচিত করতে পারে, সারা বিশ্বের সাথে সে কানেক্ট করাতে পারে। একা একটা মানুষের কোনো এক্সিস্টেন্স হয় না। I must be hooked into something, মানে some around the world or some around the philosophy or music or whatever might be. মানে আমাকে নিজের কিছুর সাথে হুক করতে হবে। এদের কোনো হুক নেই, এরা জাস্ট লাইক ফ্লাইং আর কি। ফলে এরা শেষ করে দেবে, রাজনীতিটাকে শেষ করে দেবে। তুমি 2021-এর অনেক আগেই এই একটি রাজনৈতিক দলের সঙ্গে সমভাবাপন্ন হিসেবে তাদের সঙ্গে থেকেছো, তাদের বিভিন্ন আলোচনা সভায় গেছো। তো 2021-এর এই ভরাডুবির পেছনে, সেই রাজনৈতিক দলের ভরাডুবির পেছনে তুমি কি কারণ আছে মনে করো? এটা একাধিক কারণ আছে, এবং ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এই পার্টি ঠিক বাংলার জল বাতাসকে ঠিক চিনতে পারেনি। মানে মানুষ জনগণকে চিনতেও পারে। হ্যাঁ, শুধু জনগণ নয়, বাংলার যে বাংলা যে একটা বিরাট বড় সভ্যতা, তার যে একটা সংস্কৃতি আছে না, এই সংস্কৃতির সাথে খুব একটা মানে এই সংস্কৃতির সাথে সেই আন্ডারস্ট্যান্ডিংটা হয়নি। মানে কি, মানে আমি ধর একটা লোকের সাথে কথা বলবো, আমি যদি তার রুচি সম্পর্কে আমি যদি কোনো ধারণা না থাকে, কোন ভাষায় কথা বললে পরে এই লোকটা বুঝবে সেটা সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, এই লোকটা কি খায়, কখন ঘুমায়, এই লোকটার ঘামের গন্ধ কি, এই লোকটা কি কিছু ছবি আঁকে নাকি করে, একটা জানা, সেইটা যদি না জানা থাকে না, তাহলে তুই ভাষণ দিয়ে কখনো রিলেট করতে পারবি না। ভাষণ দেওয়া মানে ভাষণে বলা হচ্ছে যে আমি এইটা আসলে এইটা করবো, এইটা করবো, এইটা করবো, কিন্তু আমাকে দেখতে হবে আদৌ এই লোকগুলো সেইটা চাইছে কিনা যেটা আমি করবো বলছি। আমার তো উচিত আমি কি করবো টরবো না, তোমার কি লাগবে সেটা দেখা। সবসময় পলিটিক্স এই ভুলটা হয়ে এসছে। সবসময় আমি বলছি যে আমি আসার পর এটা করবো, এটা করবো, চাকরি করবো, যেমন সিপিএম বলেছিল এবারে যেটা ছিল চাকরি। আর কোনো চাকরিটা দিবি করতে গিয়ে, চাকরি যদি দিতে পারে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় দিত তো, কিন্তু সে যখন পারছে না, তুই রাতারাতি আসার পরে হঠাৎ করে এমন কিছু জাদুদণ্ড হবে না যে সেই সবাইকে ডেকে ডেকে দুটো করে চাকরি দিবি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে আনএমপ্লয়মেন্ট, হোয়াট ইজ দ্য নোশন অফ আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট কেমন করে জেনারেট করে, এটা সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, এটা রুটটা কোথায় কতটা গভীরে গেছে সেটা সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, তবে আমি সেটাকে উপরে ফেলবো কি করে। ফলে আন্দাজে পলিটিক্স হয় না, সিপিএম আন্দাজে পলিটিক্স করে, টিএমসিও করে, বিজেপি তো পশ্চিমবঙ্গে এসে খানিকটা ঝুলিয়েছে, মানে বাংলার মানুষকে বোঝার চেষ্টা করেনি, বা বাংলা থেকে লিডার তৈরি করার চেষ্টা করেনি। বারবার দিল্লি থেকে অন্যান্য নানান বড় বড় লিডারকে এনেছে, তারা প্রায় কেউই আর কি বাংলা সম্পর্কে কোনো ধারণা নেই, বাংলা সয়েল সম্পর্কে কোনো ধারণা নেই। বাংলা ভাষাটা একটা বিরাট বড় জিনিস, একমাত্র ভাষাই পারে সমগ্র পৃথিবীকে শাসন করতে, যেটা ব্রিটিশরা করেছিল। এসেই আগে বাংলা ভাষাটাকে বোঝার চেষ্টা করেছিল, শেখার চেষ্টা করেছিল, কারণ তখন ছিল কলকাতায় ছিল, তারপর তো দিল্লিতে শিফট হয়। তো কেন ওরা, অথচ ওরা সংস্কৃত ভাষাটা ব্রিটিশরা জানতো, কারণ সংস্কৃত হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। এই যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ফাঁদে বাংলা ভাষাকে ফেলা হলো 19th সেঞ্চুরিতে, কি করলো, সংস্কৃত ব্যাকরণ দিয়ে আমাদের ভাষায় যে আমাদের আগে কথা বলছি, সমস্ত সংস্কৃত ব্যাকরণের কাঠামোর ভেতরে রাখা রয়েছে। তো এই যে ওরা সংস্কৃত কাঠামো দিয়ে বাংলা হ্যালহেড সাহেব, কি যেন নামটা, আমি হ্যালহেডই বলে, তাকে দায়িত্ব দিল, এবং একজন সংস্কৃত পণ্ডিতকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা বাংলা ভাষার গ্রামার তৈরি করো, অভিধান তৈরি করো, ব্যাকরণ তৈরি করো, কারণ ব্যাকরণ তৈরি করলে তবে তুই একটা ভাষা বুঝতে পারবি। তো এই যে বাংলা ভাষার উপনিবেশায়ন হলো আর কি, কারণ একজন পণ্ডিত, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন সাহেব পণ্ডিত, হ্যাঁ, পণ্ডিত সাহেব আর কি। তো একজন ব্রিটিশ একটা লোক, সে আমার ভাষাটা শেখার জন্য সে সংস্কৃত কাঠামোর ভেতরে বাংলা ভাষাটাকে ঢোকানো হলো, এই ভাষার উপনিবেশায়ন করলো। এই সেই ভাষা আজকেও আমরা বাংলা ভাষা সিনট্যাক্স, ব্রিটিশদের সিনট্যাক্সে কথা বলি আর কি, ব্রিটিশ সিনট্যাক্স অনুযায়ী আমরা কথা বলি, কারণ এই সিনট্যাক্স থেকে বাংলা ভাষার আজীবন আদি অনন্তকাল ধরে বেরোতে পারবে না।
এটা মাথায় রাখতে হবে। সো কি হচ্ছে, এই ভাষা যদি আমরা না জানি কেমন করে এই বাংলা ভাষা কথা বলে মানুষ, তবে আমি তখন তো ওর সেন্টিমেন্টটা বুঝতে পারবো না, ওর ভালো লাগা, ওর মন্দ লাগা, ওর ভালোবাসা কিচ্ছু বুঝতেই পারবো না, আমার কোনো আন্ডারস্ট্যান্ডিংই তৈরি হবে না। সেইটা তো বিজেপি সব থেকে বড় লাভ করবে। শুধুমাত্র সভ্যতা বা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান না থাকা নয়, এরা বাঙালির ভাষাটাকেও ঠিক জানে না যে বাঙালি কোন ভাষায় কথা বলে। সেটা একটা বড় কারণ, এবং আরো অন্যান্য অনেক কারণ আছে, যেমন ধর অনেক ভুলভাল লোককে এই দেওয়া। আমি বলছি না, আমি তো সরাসরি টেলিভিশন চ্যানেলে বলে দিই যে আমার যোগ্যতাই নেই নেতা হওয়ার, মানে আমার যোগ্যতা নেই নেতা হওয়ার, শুধু তাই নয়, আমি মানে নেতা হওয়ার মতন সেই আমার সে এটাও নেই আর কি, মানে আমি কি বলবো, আমার সেই এবিলিটিও নেই, কারণ আমি কানেক্ট করতে পারি না লোকের সাথে। আমি 1:1 কানেক্ট করতে পারি। আমার যদি 10,000 লোক দেয়, আমি একটা বেকার একটা ইংরেজি কবিতা বলা দিয়ে শুরু করবো, হয়তো সে লোকের কিছু যায় আসে না। সো আমি একদমই যোগ্য নেই। আমি যেটা বলতে চাই, নেতা দরকার নেই আসলে ভারতবর্ষে দরকার স্টেটসম্যান। চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, এইরকম একটা দুটো লোকের দরকার আছে, ভারতবর্ষে এমনি শুধরে যাবে। কোনো নেতা হাজার হাজার জন্ম দিয়ে পয়দা করে কোনো লাভ হবে না। কারণ কি হচ্ছে, নেতাকে যদি তুই ফলো করিস না, তাহলে তুই সত্যকে ফলো করবি না, কারণ নেতা তো সত্যকে ফলো করে না। গন্ডগোলটা বুঝতে পারছি, নেতা যে কোনো নেতাই সত্যকে ফলো করে না, আর আমি যদি নেতাকে ফলো করি তাহলে আমি সত্যকে ফলো করবো না, ফলে আমি সত্য থেকে বিচ্যুত হব। একটা জিনিস আমি বলতে চাইছি, এই যে নীতি নেতা নেতার একটা আগে বসে নীতি, অর্থাৎ এথিক্স। এই যে নীতি, একটা নেতা তো সেই নীতি দেখাবে, আমরা তো আমরা নেতাকে ফলো করবো, কিন্তু আমরা নেতাকে ফলো করলে আমরা সত্যকে ফলো করতে পারছি না, কারণ নেতা সত্যকে ফলো করছে না। আমি জানি না এরপরে কি হবে। যখন সেই রাজনৈতিক দলে জয়েন করেছিলেন, তখন বেসিক্যালি মানে কোনো একঝাঁক তারকা গিয়ে জয়েন করেনি, মোটামুটি কয়েকজন জয়েন করেছিল। তারপরে আস্তে আস্তে যখন এই ভরাডুবিটা হলো, কিছু লোক বেরিয়ে চলে গেল। তো আগামী দিনে তোমাকে কি আমরা পুরোপুরি সিনেমার মধ্যে বা এর মধ্যে সাংস্কৃতিক জগতের মধ্যেই পাচ্ছি, না কি ওদের সঙ্গে মানে একটা পার্টিকুলার রাজনৈতিক দলের সঙ্গে থাকছো? এটা এই মুহূর্তে আমি বলবো না তোকে সেভাবে, কিন্তু আমি এটা ঠিক যে আমি পড়াশুনো স্টাডিতে অনেক বেশি মন দেবো আর কি। এবারে আমার সেখানে অবশ্যই পলিটিক্স আসবে, আমার যেমন আছে, মানে সমস্ত রাজনৈতিক দলের সাথে ভালো সম্পর্ক আছে। কিছু মানুষ আছে, বিশেষ করে লেফটের কিছু মানুষ আছে যারা আমাকে পছন্দ করে। তোমার আমি একটা জানি যে তোমার বাড়ি কমিউনিস্ট, হ্যাঁ আমি বরাবর জানি, আজন্য সেই কমিউনিস্ট ভাবনা থেকে হঠাৎ করে এই এটা উদ্দেশ্য, এটা কি ঐতিহাসিক একটা ভুল হলো এখন? না না, ঐতিহাসিক ভুল কিছু নয়। মানুষ এরকম এটা মানুষের ডিসিশন নেয়, মানুষকে চুজই হতে হয়, মানে ইউ হ্যাভ টু চুজ ইদার ওয়ান অর দিস ওয়ান, মানে এর বাইরে কিছু মানে কোনো সময় তোমার মনে হয়নি যে যখন রেজাল্টটা বেরোলো সেই মুহূর্তটার কথা আমি বলছি, যে মেবি অনেক কিছু পার্টিকুলার দল বলেছিল আসছে 200টা পাচ্ছে বা এই ধরনের, তোমার যখন এসে দাঁড়ালো একটা সার্টেন ইয়েতে, সে যাই হোক নাম্বার, তো তখন তোমার মনে হয়নি এটা কি হলো, মানে না একটা শক করেছিলাম যে এটা কি হলো, এইটুকুই। কারণ আমার খুব বেশি একটা জায়গায় থাকার অভ্যেস নেই, আমি মানে খুব কোনো নির্দিষ্ট ইমোশনে বেশিক্ষণ স্থায়ী হই না, পারি না, এটা আমার চরিত্রের একটা বিশেষ দুর্বলতা। আমি জাস্ট এবং কেটে বেরিয়ে যাই আর কি, থাকি না, কারণ আমার একদম কোথাও থিতু হওয়ার ইচ্ছে নেই। ওই রবীন্দ্রনাথের খাঁচার পাখি আর বনের পাখি, আমি বনের পাখি হতে চাই ভাই, আমি উঠতে চাই, আকাশে উঠবো, আরো উঠবো। ওর খাঁচার পাখি বলছে কিরে তার নেই তো, বসবি কোথায়, আমার তো বসার টাইম আছে, আমার এখন ওড়ার টাইম নেই, আমি উঠবো, আকাশে উঠবো। ফলে আমি কোথায় কি করবো এই মুহূর্তে জানি না, বাট আমি রাজনীতিটাকে দেখবো অনেক বেশি লিটারেচারের পয়েন্ট অফ ভিউ থেকে, পেইন্টিং এর পয়েন্ট অফ, মিউজিকের পয়েন্ট অফ ভিউ। একটা মিউজিক দিয়ে আমি রাজনীতি করার চেষ্টা করবো, আমি কোনো নেতা টেতাদের দিয়ে আমি রাজনীতি করার চেষ্টা করবো না, এটুকু আমি বলতে পারি। অ্যাক্টিং ওয়ার্কশপটা কতটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, অ্যাক্টিং এর ক্ষেত্রে যারা নতুন আসছে? এটা আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষে সেই অর্থে অ্যাক্টিং এর স্কুল নেই। ছাতার মতন অনেক অনেক স্কুল গজিয়েছে আর কি, সেগুলোকে আমি ঠিক স্কুল মনে করি না। বলা ভালো যে এই স্কুলগুলো যারা করেছে তারা আরো ক্ষতি করছে ছেলে মেয়েদের, বিরাট বিরাট টাকা নিচ্ছে, এবং টাকা নিয়ে ঠিক যেগুলো করা উচিত নয় অভিনয়ের জন্য সেগুলো শেখাচ্ছে। এবারে সমস্যাটা অন্য জায়গায় হবে। একজন অভিনয় করতে আসতেই পারে, সে ধরে না এর একটা ভাগ আছে, বিরাট ভাগ, যারা চাকরি বাকরি পাচ্ছে না দেখে চলে আসে, কারণ অভিনয়টা এমন একটা পেশা, সবাই শুনেছে এই একটু করে একটা কাউকে একটা চেনা জানা ধরলো, স্টুডিও গ্রুপ করলো, গিয়ে একটা কাউকে পাকড়াই নিল, পাকড়াই নিয়ে গিয়ে কাজ করবো এই করে অনেকে এসছে। আবার অনেকে চ্যানেলের তরফ থেকে দেখেছি, চ্যানেলও একটা ভীষণ অবজার্ভ করে যে সুন্দর দেখতে ছেলে মেয়ে, ফর্সা সুন্দর ঝকঝকে ছেলে মেয়ে, এগুলো চ্যানেল প্রচুর তুলেছে, যাদের আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, হয়তো পড়তো, 12 পড়তো কি বিয়ে পড়তো, তাকে তুলে নিয়ে এসছে, অভিনয় করবি, করতে হবে। বা কারো কানেকশনে হয়তো তার আমার পাড়ায় একটা সুন্দর ছেলে, আমি গিয়ে বললাম যে তুই যা স্টারে গিয়ে, আমার বন্ধু আছে তাকে গিয়ে তোর একটা ছবি জমা দিয়ে, এবার সে হয়তো স্টারে গেল, জিরে গেল, সরি নাম বলে ফেললাম আর কি, চ্যানেলটা কোনো অসুবিধা নেই।
হ্যাঁ আমরা তো এই নিয়েই আছি, স্টার জি নিয়েই আছি। তো কি হলো, সে তাকে দেখে পছন্দ হয়ে গেল সেই ছেলেটিকে বা মেয়েটিকে, তখন তাকে তারা ইউজ করলো। খুব স্বাভাবিক, এইভাবে বুঝছি। কিন্তু সবাই তো সুন্দর দেখতে না, কিছু আমাদের মতো চোর চোর রেপিস্ট টাইপ দেখতেও লোক আছে আর কি। তো মানে ফলে তারা কেন চান্স পাবে, কিন্তু তাহলে আমি যে চোরের মধ্যে থবল নিয়ে আমি কেন চান্স পেলাম? তার আগে আমার 30-35 বছরের একটা সাধনা আছে, যে কারণে আমাকে স্ট্রাগল করতে হয়নি তখন ইন্ডাস্ট্রিতে আসা। থিয়েটারটাই সেই গ্রাউন্ড। একটা সময় সেই থিয়েটারের লোকগুলো যখন সিনেমা সিরিয়ালে এলো, তাকে প্রমাণ করতে হয়নি যে আমি অভিনয়টা খানিকটা করি পারি বা শেখার চেষ্টা করছি। আজকে সমস্যাটা হচ্ছে ছেলেমেয়েদেরকে প্রমাণ করতে হচ্ছে। তুমি কি জানো? এবার সে প্রমাণ করবে কি করে? সে তখন দৌড়চ্ছে একটা থিয়েটারে, অথবা যাদের সেই ধৈর্য নেই তারা কর্তৃপক্ষ অন্য ভুল পথে করছে, এবং অনেকে কম্প্রোমাইজও করছে, বিছানায় শুয়ে পড়ছে, ঝাপাঝাপ করে গাড়ি বাড়ি পেয়েছি। সব হয় ইন্ডাস্ট্রিতে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে হয়, সিরিয়াল ইন্ডাস্ট্রিতে হয়, এগুলো কিছু নয়, ওপেন সিক্রেট। অনেকে সেটার ফায়দা নিচ্ছে, মানে মেয়েদের ক্ষেত্রে ছেলেরা অনেক ফায়দা নিচ্ছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের এখানে মেয়ে ডিরেক্টর নেই, থাকলে পরে আমরাও খানিক সুবিধা জোকস অ্যাপার্ট। হ্যাঁ, মেয়েদের এই সুবিধাটা আছে, কারণ ছেলে ডিরেক্টর আছে। এরকম নানান রকম জিনিস ঘটছে, যে মধ্যে দিয়ে গিয়ে আসলে যেটা কথা আর কি, অভিনয়টা শিখতে আসলে অভিনয়টা কিভাবে শেখাও ঠিক যায় না, মানে দীর্ঘ একটা সাধনা না থাকলে পরে তুই এটাকে ঠিক চট করে শিখে উঠতে পারবি না। ফলে সেটা পরিসরও নেই। লাস্ট 2 বছর 2020 2021 এই 2 বছর কি সাপে বড় হলো ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে? কেননা মানুষ নিউক্লিয়ার হয়ে গেল, সিনেমা হলে যাওয়া বন্ধ হয়ে গেল, বাড়িতে বসে তুমি একসঙ্গে 10টা সিনেমা দেখে ফেলছো। সিনেমা হলে গেলে ন্যূনতম খরচাটা সেটা বেঁচে গেল, সেটা এখন ওটিটিতে ইনভেস্ট করে দিচ্ছে মানুষ। এটা সিনেমা হলের কাছে বা সিনেমার ক্ষেত্রে কতটা ক্ষতি বা লাভ কি বলবো? এটা একটা বিরাট বড় এরিয়া, অতটা খুলে ডিটেল এই মুহূর্তে যাচ্ছি না। আমি সংক্ষেপে জাস্ট বলছি যে সিনেমা বরাবরই সিনেমাটা চ্যালেঞ্জের মুখে এসেছে। সেই চ্যালেঞ্জের নাম হচ্ছে টেকনোলজি। ফলে আজকে সারা পৃথিবীটাই শাসন করছে টেকনোলজি। মানুষ এখন টেকনোলজির দাস। কারণ এই অ্যামাজন, ধর আমি একটা উদাহরণ দিয়ে বলি, মানে আমি নিজেকে যতটা না চিনি, তুই নিজেকে যতটা না চিনিস, তোর থেকে অ্যামাজন তোকে অনেক বেশি চিনি। জাস্ট সেই সময়টা আসছে যখন অ্যামাজন থেকে তোকে ফোন করে বলবে যে তুমি একে বিয়ে করো, সেই সময় চলে আসছে। মানে তোর রুচি থেকে শুনে সমস্তটা অ্যামাজন জানে। তো কিভাবে জানে? তুই মোবাইলে কুটুর করিস, ফেসবুক করিস, ফলে তোর সমস্ত ডেটা বড় বড় মাল্টিনেশনাল কোম্পানির হাতে ডগায় চলে গেছে। ওরা সাজেস্ট করলো তুমি ওকে বিয়ে করো, একে বিয়ে করো, তোমার ব্লাড প্রেশার এত না, তুমি এই ওষুধটা খাও। উল্টো দিকে সারা পৃথিবীতে কোনো ড্রাইভার থাকবে না। টেসলা অলরেডি ড্রাইভারলেস গাড়ি আর কি, মানে যেখানে ড্রাইভার থাকবে না, পুরোটাই মাস্টার অ্যালগরিদম থাকবে, তুই সেট করে দিয়ে পেছনে বসে ঘুমাবি, দেখবি তোর পার্সিটি অফিসের সামনে গাড়ি গিয়ে পার্ক হয়ে গেছে, অফিস থেকে নামবি, চলে যাবি, ওর গাড়ি ওরকম পড়ে থাকবে, কোনো ড্রাইভার। 20 বছর পরে এই অলরেডি পৃথিবী, আমেরিকাতে চলে এসে, ইউরোপে চলে এসে 20 বছরের ভেতরে ভারতবর্ষে এই গাড়ি ছেয়ে যাবে, এবং সারা পৃথিবী জুড়ে কোটি কোটি লোকের চাকরি চলে যাবে। লিখে দিচ্ছি আজকে। এই যে টেকনোলজি মানুষের ভালো করলো না খারাপ করলো, আমি যদি এই টেকনোলজিটাকে দিয়ে ক্যান্সার নামক একটি রোগ আছে সেই রোগের ওষুধ বার করতাম, তবে কিন্তু সভ্যতার উন্নতি হতো, মানে মানুষের উন্নতি হতো। আমি কেন করছি না, এর পেছনে সারা বিশ্ব জুড়ে ড্রাগ মাফিয়ারা রয়েছে, যারা কখনো অসুখের, কিছু অসুখ আছে যে অসুখের ওষুধ বার করবে না, কারণ সেই অসুখগুলোতে সাধারণ মানুষ আক্রান্ত হয়, বড় লোকেরা কম হয়। অর্থাৎ সাধারণ মানুষকে শোষণ করো, মধ্যবিত্তকে শোষণ করবার জন্য। আমি যদি আমার ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেলি, তাহলে তুমি কিনে খেয়ে নেবে, যা ভালো হয়ে যাবে, যা, তাহলে কি হবে? তার তো রোজগার হবে না। ফলে অসুখটা সলভ করা যাবে না, অসুখ পৃথিবীতে রাখতে হবে। এটা হচ্ছে ড্রাগ মাফিয়াদের কাজ। এবং তোকে টিকিয়ে রাখবার জন্য ওষুধ বার করবে, কিন্তু নির্মূল রোগটা যাতে নির্মূল আর জীবনে হবে না, এই ওষুধ বার করবে না। টেকনোলজি বার করবে, গাড়ি কিভাবে চলবে নিজে নিজে। টেকনোলজি তোকে, আমি কি বলবো, আর অজস্র এরকম উদাহরণ আছে, দিলে অনেক সময় চলে যাবে। এমন একটা জিনিস, আমরা আসলে এটা দাস হয়ে গেছি, শুধু নয়, আমরা এটার দ্বারা শাসিত হচ্ছি আজকে। আমরা ভাবি যে আমরা আমাদের রাষ্ট্রের দ্বারা শাসিত, আমরা আসলে টেকনোলজির দ্বারা শাসিত হচ্ছি। ওটিটি প্ল্যাটফর্ম বা সিনেমা এই চ্যালেঞ্জটাকে ফেস করছে, মানে ওটিটি একটা কাউন্টার অ্যাঙ্গেল দিচ্ছে সিনেমা, যেটাকে সিনেমাকে ফেস করতে হবে। একটা সময় সিনেমা যেমন টেলিভিশনকে টেলিভিশনটা থ্রেট হয়েছিল, এটা ভয়ের জায়গা তৈরি করেছিল, তখনও মানুষ ভেবেছিল যে এই আর লোকে হলে গিয়ে সিনেমা দেখবে, সব তো মেগা সিরিয়াল দেখছে বাড়িতে বসে, আর টিভিতেও সিনেমা দেখা যাচ্ছে, সমস্ত চ্যানেলের সিনেমা, বাংলা সিনেমা তো টিভিতেও দেখাচ্ছে, তাহলে হলে যাবে না। ঠিক তারপরেও তো বাংলা সিনেমা টিম করে চলছিল। তারপর এখন আবার একটা বড় একটা, আমার বিশ্বাস যে আবার একটা সময় আসবে যখন এই চ্যালেঞ্জটাকে সিনেমা অতিক্রম করতে পারবে, কিন্তু তার জন্য
সিনেমা মানে থিঙ্কার হতে হবে, অনেক থিঙ্কারের দরকার আছে, থিঙ্কার ছাড়া এই সমস্যা থেকে পার পাওয়া যাবে না। তোমার ড্রিম প্রজেক্ট এখন কি, যেটা এখনো পর্যন্ত তুমি হাতে মানে খুব ইচ্ছা মন থেকে, যেটা তুমি করবে এখনো করে উঠতে পারো সেটা কি? আসলে এই মুহূর্তে হচ্ছে পারফিউরিয়াস লাভার, এটা করার ইচ্ছে আছে এটাই তোমার ড্রিম প্রজেক্ট? আপাতত। মানে ড্রিম প্রজেক্ট বলে কিভাবে হয় না, ড্রিম মানে আমি জানি না, মানে ড্রিম তো কনস্ট্যান্টলি চেঞ্জ হয় আর কি। আজকে একে ড্রিম গার্ল মনে হয়, তার আরেকটা মেয়ে দেখলে সুন্দর দেখলে তাকে মনে হয় ড্রিম গার্ল, আরে লাভলি, ইটস কনস্ট্যান্টলি চেঞ্জিং। হ্যাঁ, যোগ ব্যাপার। আমি বলছি এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি অনেক বেশি কনসেন্ট্রেট করেছি এটাতে। আসলে ড্রিমটা কি বলতো, আমরা ভাবি যে ড্রিমটা সব ভবিষ্যতে, ড্রিম কিন্তু অতীতের হয়। কারণ অতীত বর্তমানটাকে তৈরি করে, কনস্ট্রাক্ট করে, সেই বর্তমানটা ভবিষ্যৎকে কনস্ট্রাক্ট করে। তার মানে আসলে কি হলো, অতীতই তো ভবিষ্যৎটাকে কনস্ট্রাক্ট করবে, তাই না? বর্তমান বলে সেই অতীতে কিছু হয় না, মোমেন্ট নাও অ্যান্ড হিয়ার। মানে এই পাস হয়ে গেল, নাও অ্যান্ড হিয়ার যখন বললাম ওটা অতীত হয়ে গেল। সো বেসিক্যালি এরকমভাবে যদি দেখি আমার অতীতই কনস্ট্রাক্ট করে দেবে যে আমি কি ধরনের ছবি করব। মানে এটা সাধারণ একটা উদাহরণ আছে যে অ্যাঞ্জেল, সেই অ্যাঞ্জেল তাকিয়ে আছে একটা ধ্বংসস্তূপের দিকে, একটা আকাশ ছোঁয়া ধ্বংসস্তূপ, ডেব্রিস তাকিয়ে আছে, আর স্বর্গ থেকে একটা হাওয়া এসে একে পেছন দিকে, ধরে নিই যদি এই দিকটা আমি সেই অতীতের ধ্বংসস্তূপ আর কি, সভ্যতার ধ্বংসস্তূপের দিকে অ্যাঞ্জেল তাকিয়ে আছে, আর স্বর্গ থেকে একটা হাওয়া এসে আমাকে ক্রমাগত পিছিয়ে দিচ্ছে, অর্থাৎ পিছিয়ে দিচ্ছে ভবিষ্যতের দিকে, অর্থাৎ ভবিষ্যৎ যে এই দিকটা, কারণ এই দিকটা অতীত, সভ্যতার অতীত, যে অতীত আকাশ ছুটছে ধ্বংসস্তূপ, আর স্বর্গ থেকে একটা হাওয়া এসে আমাকে এইভাবে পিছিয়ে দিচ্ছে। মানে বুঝতে পারছি, ফলে খুব জটিল আর কি, মানুষ কি ভাববে, কখন কি ভাববে, কি করবে না করবে, এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়ে বোঝাটা খুব, আমার একটা অবজেক্টিভ জায়গায় গেলে যেমন আমি অতীত থেকে ডিসকাশন করতে পারি, কারণ অতীত থেকে আমার একটা অবজেক্টিভ ডিস্টেন্স তৈরি হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়ে আমি কি করবো, আমার আপাতত এটা তৈরি আছে যেটা কি করবো, কিন্তু তার ফার্দার, তার বাইরে গিয়ে কি করবো, সেটা এই মুহূর্তে মানে কি হবে স্বপ্ন, সেটা এই মুহূর্তে আমি বুঝতে পারছি। আমরা জানি যে অনিন্দ্য পুলক ব্যানার্জি ভীষণ স্পষ্ট কথা বলে, এবং যা বলে সেটা একদম ভেতর থেকে বলে। তো এখন ইন্ডাস্ট্রিতে ওয়াল্টার বেঞ্জামিন ওয়াল্টার বেঞ্জামিন, এই যে উদাহরণটা ইমেজটা দিলাম আমি। এখন ইন্ডাস্ট্রিতে যেটা ছিল মি টু ছিল, এখন চলে এসছে ট্রোল, তারপরে পরকিয়া, তারপরে হচ্ছে বডি শেম। তো তুমি কি বলবে? এগুলো কিছু নয়, এগুলো সাধারণত এগুলো মিডিয়ারই কোথাও একটা, ট্রোলটা কতটা স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? ট্রোলটা অস্বাস্থ্যকরই, এগুলো কোনোটাই খুব একটা স্বাস্থ্যকর নয়। কিন্তু এই ট্রোলটা নিয়ে অনেকে তো চচ্চর করে উপরে তার ট্রোলটা না, একটা চোলাইয়ের মতো। আচ্ছা, বাংলা মতো বলবো না, এটা এখন চোলাই। হ্যাঁ, ওই চোলাইয়ের ভেতরে আমরা নেই আর ওটা নিয়ে আলোচনা করতে পারবো না। কারণ এটা কি হয়, মানুষ যখন নিজে খুব ইনসিকিউর হয় না, তখন দেখবি যে ও এই ধরনের মানে অহেতুক কতগুলো ইস্যুস। ধরো আমি কয়েকদিন আগে দেখছিলাম যে কৃষ্ণকলির একটি মেয়ে, কালো নাকি, সে গায়ের রং নাকি তার কালো, সে কারণে বডি শেপ তো মোটা যারা, কিন্তু এই যে আমার গায়ের রং নিয়ে আমি কথা বলছি, মানে আমি তো মজা করে ফেসবুকে পোস্ট দিলাম যে ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি কম হচ্ছে, যে কারণে কালো ফর্সা এই সমস্ত জিনিস আলোচনায় সোসাইটিতে নিয়ে আসছে এবং মানুষ ইনভলভ হচ্ছে। ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি কম হচ্ছে, তারপরে একজন বললো দাদা হ্যাঁ সত্যিই কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি কম হচ্ছে, কারণ এখন লোকের হাতে টাকা নেই, সে ফেয়ার অ্যান্ড লাভলি কিনবে নাকি ওই হাতে পুচপুচ করে দেয় ওগুলো কিনবে, সাধারণ মানুষ খেতে পারছে না, তো এইগুলোকে আবার চাকাত দেওয়া, এইগুলো মানে এগুলো ননসেন্স নয়, এগুলো সমাজটাকে খুব ধ্বংসই করবে আর কি। এবং আমার মনে হয় এর একদিক থেকে ভালো, এই সমাজ ব্যবস্থা যারা অ্যাটাক করেছে, মানে মেয়েটিকে যারা অ্যাটাক করেছে, তারা কিন্তু একটা এডুকেটেড, একটা শিক্ষিত শ্রেণী অ্যাটাক। শিক্ষিত শ্রেণী আমি জানি না ওরা শিক্ষিত কিনা, মানে তবে তারা যে ভয়ঙ্কর রকম ভাবে রেসিস্ট সেটা বলতে পারি। শিক্ষিত ওসব আমাদের দেখিয়ে লাভ নেই, শিক্ষিত দেখিয়ে লাভ নেই। এই যে এইটা ধর আমি একটা উদাহরণ দিই, যারা এই যে টলারেন্স, এই টলারেন্সটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। তুই মার্টিন কিং লুথার যদি আমি যদি যা দেখবি, এই যে টলারেন্স মানে কিন্তু ওরা কখনোই বলছে না যে ব্ল্যাকরা খারাপ, মানে হোয়াইটরা ভীষণ অত্যাচার করছে, তা না। মানে ওরা বলছে যে আমার সোশ্যাল জাস্টিস চাই, আমার ইকোনমিক ইকুয়ালিটি চাই, এই সমস্ত জিনিস নিয়ে কথা বলছে। ওদের টলারেন্স মানে পুরো ব্যাপারটাকে অন্য স্কেলে দিয়ে নিয়ে চলে গেছে। তেমনি ওরা ব্ল্যাক, ওরা জানে, ওরা কিন্তু ফেরত যেতে চাইছে না, মানে ওরা যেখান থেকে অরিজিন করছে ওরা ফেরত যেতে চাইছে না, ওরা এটাকে মানে একটা কনস্ট্যান্ট একটা থ্রাস্টের মতো নিয়েছে, যে হোয়াইট সুপ্রিমেসি এগেইনস্ট এটাকে একটা মানে রিভোল্ট হিসেবে নিয়েছে। সো আমাদের এখানে দেখি, ধর আমি বলছি যে কারোর যদি গায়ের রং নিয়ে কথা হয়, এটা একদম উচ্চ ব্রাহ্মণ্যবাদের একটা রিফ্লেকশন, যে ব্রাহ্মণরাই
সুপার, এবং তার বাইরে আর অন্য কোনো রেস মানে ক্লাস থাকতে পারে না। তাহলে 4টে বর্ণ বেসিক্যালি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এই জিনিসটা পুরোটা একটা ব্রাহ্মণ্যবাদের চক্রান্ত। এবার আমি এখন না যেহেতু মিক্স হয়ে গেছে না পুরো, অনেক মানে ধরনের অন্যান্য কাস্টের লোকেরাও এটা করছে, বিকজ এখানে একটা হ্যালুসিনেট করা হচ্ছে বেসিক্যালি। দেখানো হচ্ছে যে একমাত্র তুমি ফর্সা হলেই তুমি যোগ্য। এই যে আমাদেরকে শেখানো হয়েছে যে তুমি এর সাথে বডি শেমিং, স্লিম থাকো, দেখতে সুন্দর লাগবে, এগুলো তো আমাদের বাবা মায়েরাও শেখায়। ফর্সা হও, তাহলে কেন আজকে এত ফেয়ার এন্ড লাভলি বিক্রি হবে বলতো? কত ফেয়ারনেস ক্রিম আছে বলতো? এগুলো কি গ্রামে, এগুলো সেল হয় হচ্ছে বেসিক্যালি গ্রামে, এগুলো সেল হয় কলকাতার একটা যাদবপুর ইউনিভার্সিটিতে একটা পড়ে সে কালো না ফর্সা তার কিছু আসেই যায় না, কারণ সেই ঘুরে থেকে শিক্ষার জায়গায় এগুলো ধরনের গ্রামে বা মফস্বল শহরে একটি মেয়ে, তার স্বপ্ন সে টিভি সিরিয়াল দেখে এবং সে একদিন টিভি সিরিয়ালের নায়িকার মতন হবে দেখে ফেয়ার এন্ড লাভলি কিনে হ্যাঁ তারপর মাখে। সো এখানে এই মেয়েটিকে আক্রমণ করাটা বেসিক্যালি ওই ধরনেরই কোনো একটা ভাবনার জায়গা থেকে মানুষ নিজে খুব ইনসিকিউর, প্রথমত প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষকে খুব একটা ইমব্যালেন্স করে দিয়েছে আর কি। মানুষের যে বোধ, বিচার বোধ, সেটাকে কোথাও একটা সেটা কোথাও একটা ঝাঁকুনি লেগেছে। ফলে এগুলো আমি যে ভাবছি যে খুব যে ইন্টেনশনালি একজন কালো তাকে অপমান করছে এই বলে বা আঘাত করার চেষ্টা করছে, এই যে খুব ইন্টেনশনালি করছে, সেটা কিন্তু আমার মনে হয় না। অন্তত মানে খানিকটা হলেও আমি এখানে একটা ডাউট রাখবো যে এই লোকটার মানসিক স্থিতি ঠিক নেই দেখে সে করছে। যারাই এইভাবে শেভিং, বডি শেভিং বল বা এটাই বল আর কি, গায়ের রং নিয়ে কথা, বর্ণবৈষম্য এটা নয়। বর্ণবৈষম্য হচ্ছে যে 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বর্ণ মানে ওই বর্ণ। যদি বর্ণ মানে হচ্ছে অক্ষরও হয়, বর্ণ মানে রঙও হয়, বর্ণ মানে আবার কাস্টও হয়। এই বাংলা শব্দ ভীষণ, কোন ক্ষেত্রে কখন তুই প্রয়োগ করছিস তার উপর নির্ভর করবে। তো এটা আমার মনে হয় তাদের মানসিক ভারসাম্যের কোথাও একটা মানুষের হচ্ছে আর কি। মানুষ মেন্টালি তার ইকুইলিব্রিয়ামটা নষ্ট হচ্ছে দেখে এগুলোতে পার্টিসিপেট করছে। আমার ধারণা যেটা একটা সময় সমাজ সুস্থ হয়ে উঠবে, এটা আবার কেটে যাবে। এটা তুমি আশাবাদী? না, আমি খুব একটা আশাবাদী নই। এটা জাস্ট বলতে হয়, তাই বললাম যে একদিন সব ঠিক হয়ে যাবে। আর আমি হোপলেস, মানে আমার কোনো আশা দেখতে পাচ্ছি না। জাস্ট স্টুডিওর সুচন্দ্রা বানিয়া এবং তার অনুপ্রেরণায় বলতে গেলে জীবনানন্দ দাশের উপরে একটা আমরা ডকু পিকচার বানাচ্ছি, যার ডিরেকশনে অবশ্যই আমাদের প্রিয় ডিরেক্টর অনিন্দ্য পুলক ব্যানার্জি রয়েছে। তো অনিন্দ্য, এই ডকু পিকচারটা তোমার, যেহেতু তুমি আমাদের এই প্রজেক্টটার মধ্যে রয়েছে, তোমার এটা একটা 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 তোমার বলতে পারো ওই স্বপ্ন নিয়ে কথা বলছিলাম, এটাও সাম এক্সটেন্ট একটা স্বপ্ন, একটা বড় একটা প্রজেক্ট। তো তুমি এটার ব্যাপারে কিছু বলো। এটা বেসিক্যালি আইডিয়াটা তো গৌতম মিত্রের কাছ থেকে গৌতম দান না থাকলে কিন্তু আমার জীবনে ভাবতে পারতাম না এটা, এবং সে সাহস তো করতামই না। আমি নিজের অকাজ সম্পর্কে আমার ধারণা আছে, তবে সাহস করতাম না। তো গৌতম এবং সুচন্দ্রাকে, তোদের বলা, সুচন্দ্রাকে বলা এবং সুচন্দ্রা রাজি হয়, ওটা না একটা ঘটনা, এটা একটা ইভেন্ট। এই যে আমরা কাজটা করছি, এই কাজ করার আগে যে ফেজটা, এটা অ্যাবসলিউটলি ইভেন্ট আর কি। শোনা এবং এক কথায় ওয়াও, হ্যাঁ এটা নিয়ে কাজ করা যেতে পারে। জীবনানন্দ দাশের উপরে এর আগে কোনো কিছু কি সেরকম হয়েছে? বাংলাদেশে কাজ হয়েছে, এখানেও কাজ হয়েছে, অনেকেই করেছে। কিন্তু আমি দেখছি আমি অনেকটা শুধুমাত্র এরকম ক্লিশে এখানে কবিতা বা হচ্ছে পিছনে আর গ্রাম বাংলা দেখানো হচ্ছে, জীবনানন্দ দাশ তো সেটা নয় বেসিক্যালি। এটা বিরাট ব্যাপার, সেটা নিয়ে 4টে এপিসোড করতে হবে, মানে এরকম টক শো করতে হবে। আমাকে এটুকু বলবো যে এই জীবনানন্দ দাশকে না অন্য আধুনিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করা, এবং সেখানে একটু সিনেমা থাকা, মানে আমি যে ন্যারেটিভটা কি, কেমন করে আমি জীবনানন্দ দাশ যে কতটা ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন আর কি, এটা দেখাতে গেলে আমাকে ন্যারেটিভের উপরও যদি দিতে হবে, টেক্সটের উপর দিতেই হবে। কোন টেক্সটগুলো সিলেক্ট করছি এবং সেগুলো কি করে ন্যারেট করবো, এই ভাবনার জায়গা থেকে এটা একটা রাস্তা হতে পারে যে কেমন করে মানে আমিও জাস্ট খুঁজছি আর কি, আমি তো জানি না। কিন্তু আমি প্রচলিত ফর্মে যেভাবে ডকুমেন্টারি বানানো হয় সেভাবে, তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, একজন ভয় লাগে আর কি। যে কারণে এখানে একটু রক্ত মাংস দিয়ে বিষয়টাকে করার চেষ্টা করছি। আসলে জীবনানন্দ দাশ নিজেও খুব রক্ত মাংসের মানুষ ছিলেন, ভুল টিউল সেই নিয়ে, ভুল ঠিকের বাইরে গিয়েও একটা মানুষ ছিলেন। সেটাকে করতে গেলে খুব ক্লিন সাজিয়ে কাঠামো তৈরি করে ওভাবে ধরা যাবে বলে মনে হয়, বা হয়তো এটা এখন রিস্ট্রাকচার করছি আর কি। এটা ন্যারেটিভের মধ্যে আমরা কাঠামোটাকে ভেঙে একটা অন্য কাঠামো দেওয়ার চেষ্টা করছি। আজকে অ্যাকশন কার্টে আমাদের সঙ্গে ছিল অনিন্দ্য পুলক ব্যানার্জি। আমরা অনেক কিছু জানলাম, আমরা নিজেরা অনেক সমৃদ্ধ হলাম। ওর সঙ্গে আড্ডা দিতে দিতে কখন যে সময় চলে যায়, কখন যে সময় বেরিয়ে যায়, আর কত কিছু আমরা জানতে পারি, আমাদের দর্শকরা জানতে পারে, এটার কিন্তু একটা কোনো নির্ধারিত কোনো
টাইম লাইন নেই, অনন্তকালীন কথাবার্তা, অনন্তকালীন তার কাছ থেকে অনেক কিছু জানা যায়। আজকে জাস্ট নিউজের অ্যাকশন কাটে আমি বিপ্লব ছিলাম ক্যামেরায়, রিতমের সাথে, অনিন্দ্য পুলক ব্যানার্জিকে নিয়ে আমরা আড্ডায় ছিলাম। আগামী দিনে এরকমই অনেক আড্ডা আপনারা দেখতে থাকবেন নতুন ভাবে অ্যাকশন কাটে। আমরা যে লোকেশনে কেকের গন্ধ, প্যারিসের গন্ধ সমস্তর মধ্যে ছিলাম, সেই লোকেশনটা অজয়নগরের মঙ্গিনিস কেক শপে আমরা ছিলাম। তো মঙ্গিনিস কেক শপে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে।